নমস্কার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ভূগোল। আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 3 নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ আজকের আমার আলোচিত বিষয়টি হচ্ছে গিয়ে ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, কনডেনসেশন অ্যান্ড প্রেসিপিটেশন। আমি প্রথমার্ধে কনডেনসেশন নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি প্রথমার্ধে ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার এই অংশ থেকে কনডেনসেশন সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি। আজকে সেই একই পার্টে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 3 অর্থাৎ ক্লাইমেটের দ্বিতীয় যে অংশটি রয়েছে প্রেসিপিটেশন, সেই সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করব। চলে যাচ্ছি আমার পরের স্লাইডে। প্রথমেই আসি হচ্ছে কি অধঃক্ষেপণ কাকে বলে। আবারও বলছি যে জলচক্রের যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মেঘ থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসে, তাকে আমরা বলি হচ্ছে অধঃক্ষেপণ। অধ অর্থাৎ নিচের দিকে, ক্ষেপণ মানে নিক্ষেপিত হচ্ছে, অর্থাৎ নিচের দিকে এই ধরনের ঘনীভূত হওয়ার পরবর্তী অবস্থায় কঠিন এবং তরল অবস্থায় জলীয় বাষ্পের যে জলকণা বা তুষারকণা তা নেমে আসছে, বিভিন্ন রূপে নেমে আসছে। তা হতে পারে বৃষ্টি, তা হতে পারে তুষারপাত, তা হতে পারে শিলাবৃষ্টি, তা হতে পারে স্লিট। এই হলো গিয়ে অধঃক্ষেপণ। অর্থাৎ সেই যে বাষ্পীভবনের মাধ্যমে জলীয় বাষ্প আকাশের উপরে মানে ঊর্ধ্বস্তরে উঠেছিল বায়ুমণ্ডলে, সেখানে গিয়ে ঘনীভূত হয়েছে এবং ঘনীভূত হওয়ার পরে আবার পুনরায় ভূপৃষ্ঠের মধ্যেই ফিরে আসছে। জলচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে গিয়ে এই অধঃক্ষেপণ। এবার এই যে অধঃক্ষেপণ, এই অধঃক্ষেপণের তো কি হয়? অধঃক্ষেপণে আমরা জানি যে কিছু বৃষ্টিকণা তারা নিচের দিকে নেমে আসে, তুষারকণা বা তুষারপাত যেগুলো তার বিভিন্ন রূপ সেগুলো। কিন্তু এটাও তো ঠিক যে এটা ঘনীভবনের পরবর্তী রূপ, অর্থাৎ মেঘ সৃষ্টি হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই ধরনের অবস্থার সূচনা হচ্ছে। কথা হলো গিয়ে বিভিন্ন ধরনের মেঘ সম্পর্কে আমরা আগেও জেনেছি। বিভিন্ন মেঘের বিভিন্ন আকৃতিগত পার্থক্য আছে, উৎসগত পার্থক্য আছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের যে আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হয় তারও পার্থক্য আছে। মেঘ করলেই যে বৃষ্টি হবে বা অধঃক্ষেপণ হবে তা কিন্তু নয়। আবার মেঘ করার কিছুক্ষণের মধ্যেও কিন্তু অধঃক্ষেপণ হতে পারে। আবার সব মেঘ থেকে একই ধরনের কিন্তু অধঃক্ষেপণের রূপ নির্গত হচ্ছে না। তাহলে এই যে একটা জলকণা, সেইখান থেকে সে যখন অধঃক্ষেপণের বিভিন্ন রূপ হিসাবে আমাদের পৃথিবী পৃষ্ঠে নেমে আসছে, তার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অর্থাৎ এই যে বৃষ্টিকণা তৈরি হওয়ার বা গঠনের যে পদ্ধতি, সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে, সহজে সরলভাবে আমাদের বিষয়টি সম্পর্কে অবগত হতে হবে। তাহলে অধঃক্ষেপণ প্রক্রিয়ার যে তত্ত্বসমূহ, তার মধ্যে আমরা কি জানবো? আমরা জানবো হচ্ছে কি কিভাবে জলজ কণাগুলি বৃষ্টিবিন্দুতে পরিণত হচ্ছে এবং অধঃক্ষেপণের পরিস্থিতি তৈরি হচ্ছে। তার মূলত দুটি বিষয়, আমরা দুটি তত্ত্ব সম্পর্কে আমরা একটুখানি জানবো। একটার নাম হচ্ছে গিয়ে বরফ কেলাস তত্ত্ব, যাকে আমরা আইস ক্রিস্টাল থিওরি বলি। আরেকটা হচ্ছে গিয়ে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব, যাকে আমরা কলিশন কোয়ালিসেন্স থিওরি হিসাবে জানি। এবার এই তত্ত্ব সম্পর্কে সহজভাবে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। আমাদের যে প্রথম তত্ত্ব, সেই প্রথম তত্ত্বের নাম হচ্ছে কি বরফ কেলাস তত্ত্ব বা আইস ক্রিস্টাল থিওরি। এই যে আইস ক্রিস্টাল থিওরি, এই আইস ক্রিস্টাল থিওরির যে প্রবর্তক, তাদের মধ্যে দুজন ছিলেন হচ্ছে গিয়ে জার্মান আবহবিদ, যার একজনের নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার
একজনের নাম হচ্ছে গিয়ে ওয়াল্টার ফিন্ডিসেন, আর আরেকজন ছিলেন সুইডিশ আবহবিদ, তার নাম হচ্ছে গিয়ে বার্জেরান। এই তত্ত্বকে আমরা মূলত বলতে পারি ওয়েগনার, বার্জেরান এবং ফিন্ডিসেনের তত্ত্ব। এই তত্ত্ব আমাদের কি জানায়? এই তত্ত্ব আমাদের জানায় যে নাতিশীতোষ্ণ অঞ্চলে বা হিমমণ্ডলে কি করে শীতল মেঘ থেকে বৃষ্টিপাতটা হচ্ছে। এই যে তত্ত্ব তাকে শীতল বৃষ্টি তত্ত্ব নামেও কিন্তু আমরা বলতে পারি। আমরা জানি, আমরা আগেও পড়েছি যে বিভিন্ন রকম যে তত্ত্ব যে সমস্ত ভূগোলবিদরা আমাদের সামনে উপস্থাপিত করেছেন, তাছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা কিছু পূর্ব শর্ত পাই, অর্থাৎ কিছু প্রি কন্ডিশন আমরা পাই। সেইগুলি সম্পর্কে আমাদের জানতে হয়, কারণ পরবর্তীতে আমাদের ধারণা যাতে অনেকটা পরিমাণে পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে উঠতে পারে। তাহলে প্রথমে আমি আসি হচ্ছে গিয়ে এই যে বরফ কেলাস তত্ত্ব, সেই তত্ত্বের কিছু পূর্ব শর্ততে। কিরকম? বলা হয় যে শীতল মেঘের উপস্থিতি থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। কিরকম শীতল মেঘ থাকতে হবে? না অধিক উচ্চতাযুক্ত শীতল মেঘ থাকতে হবে। তার মধ্যে কি থাকবে? তার মধ্যে থাকবে হচ্ছে কি ঘনীভূত জলকণা, থাকবে অতি শীতল জলোৎকণা, এবং থাকবে বরফের কেলাসের একটি সংমিশ্রণ। এই সমস্ত বিষয়গুলি যেন একটা মিশ্রিত অবস্থায় এর মধ্যে অবস্থান করবে। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে এই যে মেঘ, তার মেঘের নিম্নতলের যে উষ্ণতার দিকে। মেঘের যে নিম্নতলের যে উষ্ণতা আসে এবং উচ্চতলের উষ্ণতার মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকবে। কিরকম? মেঘের যে নিম্নতলের উচ্চতা রয়েছে সেটি যেন শিশিরাঙ্কের তাপমাত্রার কাছাকাছি বা হিমাঙ্ক বিন্দুর নিচে অবস্থান যাতে করে, এবং উপরি অংশে বা সর্বোচ্চ অংশ যেটি রয়েছে সেই অঞ্চলের তাপমাত্রা যেন -20°C থেকে -40°C পর্যন্ত হতে পারে। নেক্সট কি বলা হচ্ছে? না বলা হচ্ছে যে শীতলীকরণ প্রক্রিয়া। তা মেঘের এই অধিক উচ্চতার জন্য কি হবে না অ্যাডিয়াবেটিক যেই পদ্ধতিতে শীতলীকরণ হয় সেটি যেন অব্যাহত থাকে, সেটি যেন কন্টিনিউয়াসলি হতে থাকে। আচ্ছা, আর কি রয়েছে? বাতাসের যে সমস্ত আমরা জানি বায়ুমণ্ডলের মধ্যে যে পরিবেশগত যে তাপ বিযুক্তি হার, যে ল্যাপস রেটটা রয়েছে সেটা যেন থাকে, এবং আমাদের বায়ুমণ্ডলকে এরকম থাকতে হবে, বায়ুমণ্ডলকে থাকতে হবে হচ্ছে কি হিমায়িত অবস্থায় বা আংশিক হিমায়িত অবস্থায়। এই সমস্ত শর্ত যদি পূরণ হয় তবেই নাতিশীতোষ্ণ মণ্ডলে বা হিমমণ্ডলে এই ধরনের কিছু পদক্ষেপও এই তত্ত্বের নিরিখে আমরা তাদেরকে ব্যাখ্যা করতে পারব। এবার চলে আসি তত্ত্বের ক্ষেত্রে। এই তত্ত্বের ক্ষেত্রে কি হচ্ছে না আমরা জানবো যে ধরো এই যে বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বরফাকর্ষী যে কণা রয়েছে, সেই বরফাকর্ষী কণার যদি অভাব থাকে তাহলে কিন্তু 0°C বা এই যে সমস্যাটা যেটা কথা বলা হচ্ছে তাতে কিন্তু 0° তাপমাত্রাতেও কোনোভাবেই বরফ জল সে বরফে পরিণত হতে পারবে না। তাহলে কি দরকার? এই যে বরফাকর্ষী যে কণা, সেই বরফাকর্ষী কণার কিন্তু অবস্থান অবশ্য প্রয়োজন। এই বরফাকর্ষী কণাটা কি? বরফাকর্ষী কণা হচ্ছে গিয়ে ধরে নেওয়া যায় কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেটা হচ্ছে 1 মাইক্রোমিটারের কম ধূলিকণা। ধরে নেওয়া যায় যে অগ্নুৎপাত জাত কিছু পদার্থ বা আগ্নেয় কণা। এই ধরনের কণাকে আমরা বলবো হচ্ছে কি যে বরফাকর্ষী কণা। তার মানে যেই জলটি বা এই বরফাকর্ষী কণার অনুপস্থিতির জন্য 0°C তাপমাত্রাতেও বরফে পরিণত হতে পারছে না, তাকে আমরা বলবো হচ্ছে কি অতি শীতল জলকণা। এইবার এই যে অতি শীতল জলকণার কথা বলা হচ্ছে, এই কি করবে? যখনই বরফাকর্ষী কণা পাবে তখন সেই বরফাকর্ষী কণা যখন সে পাচ্ছে তখন সেই ক্ষেত্রে সে আস্তে আস্তে কিভাবে তার সংস্পর্শে এসে না জলকণায় থেকে আস্তে আস্তে বরফ কণায় পরিণত হবে। আর কি হবে? যদি তাপমাত্রা আরো কম হয় সেই ক্ষেত্রে এই অবস্থায় বাতাসে থাকা যে জলীয় বাষ্প রয়েছে সেটি ঊর্ধ্বপতন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে না ঊর্ধ্বপতন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বরফে পরিণত হবে। আচ্ছা, এই যে ব্যাপারটা ঘটলো সেটা কেন ঘটলো? সম্পৃক্ত বায়ুর একটা চাপ থাকে। সম্পৃক্ত বায়ুর যে চাপ সেটা আমাদের মাথায় রাখতে হয় যে
বরফের উপর সম্পৃক্ত বায়ুর চাপ জলের উপর সম্পৃক্ত বায়ুর চাপের থেকে অনেক কম হয়। ঠিক আছে, এরপরে বিষয়টা হচ্ছে কি, এই যে কঠিনীভবন প্রক্রিয়া চলছে, এই যে বরফে পরিণত হওয়া হচ্ছে বিভিন্ন উপায়ে, তখন এই যে বরফের কেলাসগুলি আস্তে 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 ক্রমাগত আকারে বাড়তে থাকছে, এবং যত বড় হচ্ছে তত কি হবে, সে প্লবতাকে হারিয়ে ফেলবে, অর্থাৎ আর ভেসে বেড়াতে পারবে না। যদি আর ভেসে বেড়াতে না পারে, সে যখন এতটাই ভারী হয়ে যাচ্ছে, তখন সে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের দিকে ক্রমাগত কি হবে না পতিত হতে শুরু করবে, এবং যত সে নিচের দিকে নামছে তত কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তত সেই বরফের কেলাস কি হচ্ছে, গলছে, গলে জলে পরিণত হচ্ছে এবং বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এটা তো হলো একটা বিষয়। আরেকটা কিরকম হতে পারে, যখন নিচের দিকে নামছে, ওই যে জলকণায় পরিণত হলো, বরফের গ্লাস থেকে জল পরিণত হলো, সেই জলকণাগুলি পুনরায় যদি আবার এই নামতে থাকা বরফের যে কেলাসগুলি তার সঙ্গে যদি মিশে যায়, তখন কি হবে, তখন আরো কি হবে, তখন আরো কেলাসগুলি আয়তনে বেড়ে যাবে। আরেকটা কি হতে পারে, এই নামতে থাকা আয়তনে বড় বৃহদাকৃতির যে কেলাস পরবর্তীকালে ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কেলাস আকারেও কিন্তু পৃষ্ঠে পতিত হতে পারে, এবং এই ধরনের বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে। তাহলে এই হলো গিয়ে মোদ্দা বিষয়টি। এই যে বিষয়টা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন অঞ্চলে হচ্ছে না, নাতিশীতোষ্ণ অঞ্চলে হতে পারে বা হিমমণ্ডলের অঞ্চলে হতে পারে। এই যে থিওরিটা, তাকে আমরা বলছি গিয়ে আইস ক্রিস্টাল থিওরি। বরফের যে কেলাস, সেই বরফের কেলাস গঠন হওয়া, বরফের কেলাসের আয়তনে বৃদ্ধি পাওয়া, আয়তনে বৃদ্ধি পাওয়ার পরে নিচের দিকে নেমে আসা, নিচের দিকে নামার সময় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেইখান থেকে কিছু জলে বা জলকণার পরিণত হওয়া, পরবর্তীকালে সেই জলকণা আবার সেই বরফের কেলাসের সঙ্গে যুক্ত হতে পারে, আবার আয়তনে বাড়তে পারে, এবং এই যে পতিত হওয়া যেই কণাগুলি রয়েছে, বরফের যে কেলাসগুলি রয়েছে, সেইগুলি পরবর্তীকালে আবার ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়েও যেতে পারে। খুব সহজ অর্থে এটাই হলো গিয়ে আমাদের এই আইস ক্রিস্টাল থিওরি। এরপরে চলে আসলো আমার পরবর্তী যে তত্ত্বটা রয়েছে প্রেসিপিটেশনের ক্ষেত্রে, তার নাম হচ্ছে গিয়ে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব, যাকে আমরা বলি হচ্ছে গিয়ে এই কলিশন আর কোয়ালিশনস থিওরি। কে বলেছিল না, ই.জি. বোয়েন বলে একজন আবহবিদ, তিনি এই তত্ত্বটি আমাদের সামনে তুলে ধরেছেন। এই তত্ত্বেরও নানা পূর্ব শর্ত রয়েছে। তত্ত্বটিকে বুঝতে গেলে, গ্রহণ করতে গেলে আমাদের গ্রহণ করতে হবে আগে কাকে না, এই পূর্ব শর্তগুলি সম্পর্কে আমাদের বিশেষভাবে অবগত হতে হবে। কি বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এই যে বাতাসে সৃষ্ট যে বেশিরভাগ মেঘ, তা হিমাঙ্ক উষ্ণতার উপরে বিরাজ করবে। আচ্ছা, আগেরটা ছিল হিমাঙ্কের কাছাকাছি, তাই না? এটা বলছে যে হিমাঙ্ক উষ্ণতার উপরে বিরাজ করছে। তার মানে এই যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল বা হিমমণ্ডলের যে বৃষ্টি বিকাশের তত্ত্ব বা বৃষ্টিকণার বিকাশের তত্ত্ব, তা কিন্তু নয়। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের যে বৃষ্টিপাত, তার তত্ত্ব, বা সেই বৃষ্টিপাতকে এই তত্ত্ব আমাদের সামনে আরো পরিষ্কারভাবে তুলে ধরতে সক্ষম হবে। তাহলে ফিরে আসি, আবারও বলছি যে উষ্ণতা কিরকম প্রয়োজন না, বাতাসের সৃষ্টি যে বেশিরভাগ মেঘ থাকবে, সেই ক্ষেত্রে তার যেন উষ্ণতা হিমাঙ্কের উপরে বিরাজ করে। আচ্ছা, এবার এই মেঘের মধ্যে যে সমস্ত জলকণা অবস্থান করছে, তাদের ব্যাস সেটা কিন্তু সমান হবে না, তাদের ব্যাসের মধ্যে যেন একটা পার্থক্য থাকে। বিভিন্ন ব্যাসের বিভিন্ন জলকণা থাকবে, হ্যাঁ, এবং তাদের মধ্যে একটা এই যে তড়িৎ আধান তৈরি হবে, কিরকম না, একটা বিপরীত তড়িৎ আধান তৈরি হবে। অর্থাৎ জলকণার এক পৃষ্ঠে যদি ধনাত্মক আধান থাকে, অন্য পৃষ্ঠে থাকবে হচ্ছে ঋণাত্মক আধান। তেমনি আরেকটি জলকণার ঠিক ক্ষেত্রে এরকম হবে। তবেই এই দুটি জলকণা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে বা সংযুক্ত হতে পারে। তাই এটা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। কি ধরনের মেঘ চাই না, বলার বাহুল্য স্ট্র্যাটাস মেঘ থাকা প্রয়োজন। মাঝে মাঝে কিউমুলো নিম্বাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের
বিকাশ লক্ষ্য করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি জলকণার পতন বেগ। জলকণা তো নিচের দিকে পতিত হচ্ছে, তাই তো এর নাম অধঃক্ষেপণ। এই যে পতন বেগ, এই পতন বেগ কিসের উপর ডিপেন্ড করবে? না, যেই জলকণার আয়তন যত বেশি তার পতন বেগও তত বেশি হবে। যেখানে এরকম এখানে বলা আছে যে যদি 500 মাইক্রোমিটার ব্যাসের যদি কোনো জলকণা থাকে এবং সেটি যদি বৃষ্টিবিন্দু রূপে ভূপৃষ্ঠে পতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 10 মিনিট সময় লাগছে। আবার যদি 70 মাইক্রোমিটারের হয়, তাহলে তার জন্য সময় লাগছে 50 ঘন্টা। ভাবা যায়? আবার জলকণার ব্যাস যদি 500 মাইক্রোমিটারতে কম হয়, তাহলে আমরা জানি কি ড্রিজল বা ঝিরিঝিরি বৃষ্টি হবে। এর বেশি হলে ড্রিজলের থেকে একটু বেশি ধরনের বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এবার মেঘের গভীরতা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘের গভীরতাই বলো বা উচ্চতাই বলো, মোটামুটি 4000 মিটারের বেশি হওয়া অত্যন্ত আবশ্যক। এই হলো গিয়ে মোটামুটি এই যে থিওরিটা, সেই সংঘর্ষ সম্মিলন যে তত্ত্ব, তার কিছু পূর্ব শর্ত। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি যে এই তত্ত্বটা কি। এই তত্ত্বটার ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা দেখব যে খুব সহজ, মানে এর মধ্যে কিন্তু জটিলতা আরোই কম। কি হয় না, এই যে জায়গায় যখন প্রচন্ড পরিমাণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, তো প্রাথমিক অবস্থায় উত্তাপের পরে কি হচ্ছে আমরা জানি, ঘনীভবন হচ্ছে। তো বাষ্পীভবন হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্পের উৎপত্তি হচ্ছে। জলীয় বাষ্প ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে, বেশ, জলীয় বাষ্প উপর দিকে উঠে যাচ্ছে। তার মানে নিচ থেকে একটা ঊর্ধ্বগামী বায়ুর একটা প্রবাহ হয়েছে, যা কিনা এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জলকণা, জলীয় বাষ্প, তাকে কিন্তু আস্তে আস্তে কি করছে, উপরের দিকে তুলে দিচ্ছে। তাহলে এটি একটা ঊর্ধ্বগামী বায়ুস্রোতের মাধ্যমে উপরের দিকে যাচ্ছে। এবার যখনই সে উপর দিকে যাচ্ছে, তখন এই উপর দিকে ওঠার সময় কিন্তু অন্যান্য জলকণার সঙ্গে মিশে সে কিন্তু আরো বৃহৎ জলকণায় পরিণত হবে। এটা কিন্তু প্রাথমিক অবস্থার কথা আমি বলছি। যখন একটু বৃহৎ জলকণার আকার ধারণ করলো, তখন আস্তে আস্তে সে আর ভেসে বেড়াতে পারবে না, অর্থাৎ প্লবতা তার নষ্ট হবে। প্লবতা যখন বিঘ্নিত হবে, তখন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সে নিচের দিকে নামতে শুরু করবে। আমি আবারও বলছি, এই তত্ত্ব কিন্তু উষ্ণ মেঘে সৃষ্টি হওয়া বৃষ্টিকণার তত্ত্ব। এটা কিন্তু শীতল মেঘের ক্ষেত্রে নয়। শিশিরাঙ্কের উষ্ণতার বেশিতেই কিন্তু এই ধরনের মেঘ সৃষ্টি হয় এবং এই ধরনের পরিবেশ তৈরি হয়। যাই হোক, আবারও বলছি যে ঊর্ধ্বগামী বায়ুস্রোত কি করবে, যে এই যে জলকণাগুলি তাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এবং যখনই ঊর্ধ্বগামী সে হচ্ছে, কার মাধ্যমে না এই বায়ুস্রোতের মাধ্যমে, তখন এই জলকণাগুলি একে অপরের সঙ্গে মিশে আরো বৃহদাকৃতির জলকণা তৈরি করছে, প্লবতা বিঘ্নিত হচ্ছে এবং তারা আস্তে আস্তে অধঃক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে। বেশ, তার মানে যখন এবার এরা নিচের দিকে নামতে শুরু করেছে, আমরা পূর্ব শর্তে পড়েছিলাম যে এদের মধ্যে কিন্তু ব্যাসের পার্থক্য আছে, অর্থাৎ কোনটা আয়তনে বড়, কোনটা আয়তনে ছোট, কোনটা একটু বৃহৎ জলকণা, কোনটা একটু সামান্য ক্ষুদ্র বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণা। তার মানে এটা তো আমরা জানি যে যার আয়তন বড় হবে, যার ব্যাস বড় হবে, তার যে প্রান্তিক গতিবেগ, অর্থাৎ নিচের দিকে নামার যে গতিবেগটি, সেই গতিবেগ অত্যাধিক বেশি হবে। তাহলে একটি বড় আয়তনের বা বড় ব্যাসের জলকণা যখন নিচে নামছে, তখন স্বভাবতই সে নিচের দিকে নামতে থাকা ছোট আয়তনের বা ছোট ব্যাসের জলকণাকে অতিক্রম করে ফেলবে। এবং এই অতিক্রম করার পরিস্থিতি যখন তৈরি হবে, তখন দুটো জিনিস হতে পারে। সেই বৃহৎ জলকণাটি ক্ষুদ্র জলকণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো, এবং আরেকটি কি হতে পারে না, সংঘর্ষে লিপ্ত হওয়ার সাথে সাথে সে সম্মিলিত হলো। অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হলে সেই বৃহৎ জলকণাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণায় পরিণত হতে পারে বা খণ্ডে খণ্ডে বিভক্ত হতে পারে, কিংবা ওই বড় জলকণাটির মাধ্যমে বা বৃহৎ জলকণাটির মাধ্যমে ক্ষুদ্র জলকণাটি অধিগৃহীত হতে পারে, যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সরাসরি অধিগ্রহণ করা। এইভাবে ক্রমাগত চেইন রিয়াকশন চলতে থাকে, অর্থাৎ সংঘর্ষ হতে থাকে, আবার সংঘর্ষ হওয়ার পরবর্তী ক্ষেত্রে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণা
তাদের প্রান্তিক গতিবেগ অনুযায়ী একে অপরের সঙ্গে মিলিত হতে পারে। তাহলে এই ঘটনাটিকে আমি বলবো হচ্ছে গিয়ে সংঘর্ষ সম্মিলন তত্ত্বের মাধ্যমে তৈরি হওয়া বৃষ্টিপাত। এই জলকণাগুলির আকার যখন 0.5 মিলিমিটারের থেকে বেশি হচ্ছে তখন আমরা নর্মাল বৃষ্টিপাত যেরকম আমরা বলে থাকি সেই বৃষ্টিপাত, আর যদি তার থেকে কম হয় তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমার ড্রিজেল রূপী যে বৃষ্টিপাত অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টিপাত বা ইলশিগুড়ি বৃষ্টিপাত যাই বলো সেটাই। তাহলে এই হলো গিয়ে মোটামুটি দুটো তত্ত্বের খুব সহজ সাধারণ ব্যাখ্যা। চলে আসবে এবার এই যে অধঃক্ষেপণ তার বিভিন্ন রূপ। সর্বপ্রকট রূপ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপই হচ্ছে গিয়ে বৃষ্টিপাত। ঊর্ধ্বাকাশের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্ট মেঘ থেকে যখন তরল জলকণা যার ব্যাস হচ্ছে গিয়ে 0.5 মিলিমিটারের থেকে বেশি, সেই জলকণা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমাদের ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে তখনই তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাত পৃথিবী জুড়ে হয়, বিভিন্ন যে তাপমণ্ডলে হয়ে থাকে বৃষ্টিপাত, এবং সর্বাধিক প্রকট যে রূপটি অধঃক্ষেপণের সেটি হচ্ছে গিয়ে বৃষ্টিপাত। সবচেয়ে বেশি এই রূপেই অধঃক্ষেপণটা হয়ে থাকে বা অধঃক্ষেপণ পদ্ধতি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গিয়ে এটি। এই বৃষ্টিপাতের নানা ধরনের ধরন আছে, মানে যদি আমি তার যে এই গড় ব্যাসগুলোকে দেখি তাহলে দেখবো এখানে একটা চার্টের মাধ্যমে আমি দেখিয়েছি যে ধরো হালকা বৃষ্টি হলে তার কত ব্যাস হতে পারে, মডারেট বৃষ্টি হলে তার কত ব্যাস হতে পারে। তাহলে এই ধরনের যে বিষয়গুলি আমরা জানি যে অবশ্যই এই তার যে গড় ব্যাস তার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পারবো। এবার এই যে বৃষ্টিপাতের ধরন যখন আমরা জানি, আমরা যখন আয়ত্ত করছি, আমরা যখন কোনো বিভিন্ন অঞ্চলের নিরিখে তাকে ভাবছি, তখন আমাদের মাথায় মাথায় যেন ওই তত্ত্বটি দৌড়ায়। আমি যদি দেখি যে আজকে আমি কোনো একটা নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘুরতে গেছি বা কোনো একটা হিমমণ্ডলে ঘুরতে গেছি, তখন যেন আমার মাথায় ঘোরে কোন তত্ত্বটি না আইস ক্রিস্টাল থিওরি। আর আমি যদি কোনো প্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে যদি আমি ভ্রমণ করতে আসি, সেই ক্ষেত্রে যে বৃষ্টিপাতটা হবে তখন আমার মাথায় যেন ঘুরে কোন তত্ত্বটি না এই সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। এইটুকুনি শুধু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, নেক্সট আসবো হচ্ছে গিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি বা যাকে আমরা বলবো হচ্ছে কি ইলশিগুড়ি বৃষ্টি। মেঘ থেকে অতি সূক্ষ্ম জলকণা যার আয়তন, যার যে ব্যাসটা হচ্ছে কি 0.5 মিলিমিটারের থেকে কম, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজল বা ইলশিগুড়ি বৃষ্টি। আগেরটা কি পড়েছিলাম? বৃষ্টিপাত, তার ব্যাস হচ্ছে কি 0.5 মিলিমিটার থেকে বেশি, আর সেটি যখন 0.5 মিলিমিটার থেকে কম হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজল। এই যে কোনো বিষয় খুব কাছাকাছি যদি কোনো দুটো টপিক থাকে, বস্তু থাকে, তাকে জানার সর্বোচ্চ বা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গিয়ে পার্থক্য নিরূপণ করে পড়া। যদি আমি পার্থক্য করতে পারি তাহলে বুঝতে হবে যে আমার কাছে ধারণাটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হচ্ছে। এরপর চলে আসবো এই যে বৃষ্টিপাতের নানান ধরনের যে শ্রেণীবিভাগ তার উপরে। ঊর্ধ্বগমনের পদ্ধতি বা প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে আমরা পরিচলন, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত এভাবে ভাগ করতে পারি, যার সম্পর্কে আমরা অলরেডি ক্লাস 10-এ বা 10ম শ্রেণীতে পড়াশোনা করেছি। তাহলে প্রথমে আসবো হচ্ছে কি পরিচলন বৃষ্টিপাতে। পরিচলন বৃষ্টিপাতে কি হয়? ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠের উত্তপ্ত হওয়ার পরে কি হচ্ছে? জলীয় বাষ্প তৈরি হচ্ছে। সেই জলীয় বাষ্প ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগামী হয়ে লিনতাপ ত্যাগ করছে। লিনতাপ ত্যাগ করছে কেন? কারণ সে ঘনীভূত হবে। যখনই লিনতাপ ত্যাগ করছে সেই লিনতাপ তাকে আরো ঊর্ধ্বমুখী করে তোলে এবং সে আলটিমেটলি কি করছে না শিশিরাঙ্গে পৌঁছে গিয়ে ঘনীভূত হচ্ছে, হয়ে মেঘ তৈরি করছে। কিভাবে না জলাকর্ষী যে কণাগুলি রয়েছে তাদেরকে আশ্রয় করে পুঞ্জীভূত অবস্থায় তারা ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ মেঘ তৈরি করছে। তখন মেঘ তৈরি করার পরে যেই জলকণা রূপে যখন পুনরায় তারা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে, অর্থাৎ
এই বৃষ্টিপাত খুব সাধারণ অর্থে অনেকটা জলচক্রের মতন, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে না পরিচলন বৃষ্টিপাত। নিরক্ষীয় অঞ্চলে অপরাহ্নে এই ধরনের বৃষ্টিপাতটা হয়। খুব সহজ, এর মধ্যে কোনো জটিলতা কিছু নেই। ঊর্ধ্বগামী বায়ু, কিরকম বায়ু না উষ্ণ বায়ু এবং আর্দ্র বায়ু, সে কি হচ্ছে ঊর্ধ্বগামী হচ্ছে, লিনদাব ত্যাগ করছে, ঘনীভূত হচ্ছে, বর্জ্যগর্ভ মেঘ তৈরি করছে এবং বৃষ্টিপাত রূপে আবার ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এই যে ঘটনাটা, এটা এই যে পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, তাই এর নাম হচ্ছে কি পরিচলন বৃষ্টি। মূলত দক্ষিণ অঞ্চলে আমরা অপরাহ্নে এই ধরনের রেনফল দেখতে পারি, যাকে আমরা 4 o'clock রেন বলে বলতে পারি, বা ব্যাপারটাকে আমরা 4 o'clock রেন বলে আমরা জানান দিতে পারি আর কি। নেক্সট হচ্ছে কি আমার শৈলক্ষে বৃষ্টিপাত। শৈলক্ষে বৃষ্টিপাতটা কি? শৈলক্ষে বৃষ্টিপাত হচ্ছে গিয়ে সমুদ্র থেকে যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে আসে এবং তার মুখোমুখি বা বলা যায় যে সমকোণ অবস্থিত যদি কোনো উচ্চভূমি থাকে, যদি কোনো পাহাড় থাকে, তখন সেই বায়ুটি পাহাড়ের ঢাল বেয়ে আস্তে আস্তে উপর দিকে হয়, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়। কি বায়ু না সমুদ্র থেকে আগত। কি ধরনের বায়ু না উষ্ণ এবং আর্দ্র বায়ু। তো যত সে ঊর্ধ্বগামী হচ্ছে তত কি হচ্ছে প্রসারিত হচ্ছে, ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে কি হচ্ছে শীতলীকরণের মাধ্যমে আস্তে আস্তে ঘনীভূত হবে। ঘনীভূত হয়ে কি তৈরি করবে? মেঘ তৈরি করবে। মেঘ হয়ে কি হবে? বৃষ্টি হবে। কোথায় হবে না যে পর্বতের ঢাল বেয়ে সে ঊর্ধ্বগামী হয়েছিল সেই অঞ্চলে, অর্থাৎ সেই প্রতিবাদ ঢালেই সে বৃষ্টি নামাবে, অর্থাৎ অধক্ষিপ্ত হবে। একে আমরা বলবো হচ্ছে গিয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপরে বৃষ্টিপাতের পরে এই বায়ুটি যখন অনুবাদ ঢালে দিয়ে বয়ে যাবে, অর্থাৎ অনুবাদ ঢাল দিয়ে নিচের দিকে নামবে, তখন কন্টিনিউয়াসলি নিচের দিকে নামার সময় এই উত্তাপ বৃদ্ধি পাবে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে কিন্তু সেই অঞ্চলে আর কোনো ধরনের বৃষ্টিপাত সে ঘটাবে না। অর্থাৎ সেই অঞ্চলটাকে কি বলবো আমরা? সেই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বৃষ্টিচ্ছায় অঞ্চল। এই হলো গিয়ে আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপরে আসবো হচ্ছে কি আমরা ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত দু রকমের হতে পারে, একটা ক্রান্তীয় অঞ্চলে আর একটা হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে কি হয়, যদি নিম্নচাপ, একটা প্রকট নিম্নচাপ কেন্দ্রকে লক্ষ্য করে যদি পারিপার্শ্বিক অঞ্চল থেকে, পারিপার্শ্বিক যে উচ্চচাপের যে অঞ্চল রয়েছে সেইখান থেকে যদি বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং ক্রমাগত ছুটে আসার পরে কুণ্ডলী আকারে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়, ঘনীভূত হয়, মেঘ তৈরি করে এবং বৃষ্টিপাত করে, তাকে আমরা বলবো হচ্ছে কি ধরনের বৃষ্টিপাত না ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে? দ্বিতীয় ক্ষেত্রে নাতিশীতোষ্ণ মণ্ডলে যদি দু ধরনের বায়ু পরস্পরের মুখোমুখি হয়, যদি একটি বায়ু থাকে হচ্ছে গিয়ে উষ্ণ এবং আর্দ্র এবং অপরটি বায়ু যদি থাকে শীতল এবং শুষ্ক, হ্যাঁ, এই ক্ষেত্রে এই বায়ুটি মূলত দেখতে পাওয়া যায় যে একটা বায়ু উত্তর পূর্ব দিকে আগত বায়ু, যে বায়ুটা শীতল এবং শুষ্ক হয়। একটি বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত, সেটি উষ্ণ এবং আর্দ্র হয়। দুই বায়ুর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন বিভাজন তল বা সীমান্ত তৈরি হয় এবং তারপরে কি হচ্ছে, উষ্ণ বায়ুটি যেহেতু হালকা, সে শীতল বায়ুর উপরে অবস্থান করছে এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে সে কি করছে, ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটি হচ্ছে কি মূলত আমরা বলতে পারবো কি ধরনের বৃষ্টিপাত না, এটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। শরৎকালে, হেমন্তকালে ইউরোপ অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। আর আমাদের এখানে তো ক্রান্তীয় অঞ্চল, তাহলে সেক্ষেত্রে মে জুন মাসে আমরা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত কিন্তু পেয়ে থাকি। তাহলে এই মোটামুটি একটু ঝালিয়ে নেওয়া বৃষ্টিপাতের শ্রেণী বিভাগগুলোকে। এরপরে আমরা আসবো এর অন্যান্য ধরনের ক্ষেত্রে। প্রথমেই যেটা আসে শিলাবৃষ্টি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে বড় বড় বরফ কণা শিলার আকারে ঝরে পড়ছে। এই যে বৃষ্টিপাত তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি না শিলাবৃষ্টি। কি হয়, প্রচন্ড ঝড় হচ্ছে, ফলে একটা ঊর্ধ্বগামী বায়ু রয়েছে, সে কি করছে, একটা কিউমুলোনিম্বাস মেঘ তো আমরা জানি, সে অনেকটা উল্লম্ব বিস্তারের বেগ, তার মধ্যে যে জলকণাগুলি রয়েছে তাদেরকে ঊর্ধ্বমুখী করে দিচ্ছে
এবং সেই ঊর্ধ্বমুখী জলকণা বরফে পরিণত হচ্ছে। ঝড় চলছে, তারা ওই মেঘের মধ্যে ক্রমাগত ওঠানামা করছে, কিন্তু ভূপৃষ্ঠে পতিত হচ্ছে না। যেই ঝড়ের গতিবেগটা একটু কমে গেল, ঝড় একটু থেমে গেল, তখন সেই যে বরফ কণাগুলি জলের সাথে ভূপৃষ্ঠে অবক্ষিপ্ত হচ্ছে। এই হচ্ছে শিলাবৃষ্টির খুব সহজ সরল ব্যাখ্যা, আর কিচ্ছু না। এরপরে আসা হচ্ছে কি স্লিট। সেটা কি? বৃষ্টিকণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় যখন ছোট ছোট বরফ কণার আকারে ভূপৃষ্ঠে পড়ে, তাকে আমরা বলবো হচ্ছে কি স্লিট। স্লিটের সাথে কিন্তু জলকণা পড়ে না, শুধুমাত্র এই ছোট ছোট বরফ কণাই কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে পতিত হয়। এটাই এই শিলাবৃষ্টির সঙ্গে স্লিটের একটা ছোট্ট পার্থক্য। এরপর আমরা আসবো হচ্ছে কি তুষারপাত, স্নোফল যাকে আমরা বলি। কি ব্যাপার? কিছুই না, বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে যখন নেমে যায়, তখন মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফ কণা ভূপৃষ্ঠের মধ্যে পতিত হয়। একে আমরা বলবো হচ্ছে কি তুষারপাত। শীত প্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত দেখতে পাওয়া যায়। এরপরে আসে হচ্ছে একটা অদ্ভুত বৃষ্টি, যার নাম হচ্ছে কি হিমায়িত বৃষ্টি বা হিমায়িত ঝিরঝিরে বৃষ্টি। কিরকম হয়? যাকে আমরা বলি গ্লেজ। পাতলা বরফের আবরণযুক্ত একটা বৃষ্টিপাত, অথচ তার মধ্যে একটা পাতলা বরফের আবরণ রয়েছে। কি হয় না, অতি শীতল জলকণা উঁচুতে মধ্যবর্তী বায়ুস্তর থেকে যখন নিচের দিকে ক্রমাগত নামতে থাকে, তখন ভূপৃষ্ঠের কাছাকাছি এমন একটি অঞ্চলের মধ্যে দিয়ে এসে যায়, যেটি কিনা মূলত আমরা বলতে পারি যে একটা হিমায়িত অবস্থার মধ্যে রয়েছে, অর্থাৎ হিমায়িত বায়ুস্তরের মধ্যে দিয়ে এসে যাচ্ছে। তখন কি হবে না, তখন বৃষ্টির ফোঁটা আস্তে আস্তে একটা অদ্ভুত বরফের কোটিং বা বরফের আবরণযুক্ত অবস্থায় অধক্ষিপ্ত হবে। এই হচ্ছে গিয়ে এই গ্লেজ। মাথায় রাখতে হবে কি না, এটি কোন বায়ুস্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, না এটি এমন একটি বায়ুস্তরের মধ্যে দিয়ে যাচ্ছে যে কিনা আংশিক হিমায়িত অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ এইভাবে যখন বৃষ্টিকণাটি সেই আংশিক হিমায়িত বায়ুস্তরের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং অধক্ষিপ্ত হওয়ার চেষ্টা করে, তখন তার সাথে একটি হালকা বরফের আবরণ তৈরি হয়। এটি হলো গিয়ে আমার গ্লেজ। নেক্সট আসছে হচ্ছে গিয়ে বরফের নিডল, বা যাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডায়মন্ড ডাস্ট বা আইস নিডলস। এটা বরফের পাতলা ফলা বা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পাতলা পাত, বা আমরা বলতে পারি যে হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে এরকম ধরনের কিছু বরফের পাতলা পাত আর কি। বোঝাই যাচ্ছে যে এটি এমন একটি অঞ্চলে সৃষ্টি হবে যেখানে তাপমাত্রা খুবই কম। আর এক প্রকারের হয়, তার নাম হচ্ছে কি স্নো প্যালেট, বা যাকে আমরা বলবো হচ্ছে কি স্নো গ্রেন। এরা ওই তুষারের কিলকের মতন দেখতে হয়, 1 থেকে 5 মিলিমিটার ব্যাসের হয়, কখনো কখনো শঙ্কু আকৃতি হতে পারে, কখনো কখনো গোলাকৃতি হতে পারে। এবং যেরকম করে ঝিরিঝিরি বৃষ্টিপাতটা হয়, ঠিক সেভাবে এরা এরকম নিচের দিকে নেমে থাকে। অর্থাৎ আমরা তো ঝিরিঝিরি বৃষ্টিপাত বলতে ড্রিজলকে দেখেছি, ঠিক সেম প্যাটার্নেই যখন আমার এই তুষারের দানাগুলি বা তুষারের দলাগুলি পতিত হচ্ছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এই তুষার দলা বা তুষারের দানা, স্নো গ্রেন বা স্নো প্যালেট। তাহলে আমরা কি জানলাম এই চ্যাপ্টার থেকে? আমরা জানলাম যে প্রেসিপিটেশন কি, অধঃক্ষেপণ কি। আমরা জানলাম যে প্রেসিপিটেশন যে হচ্ছে তার দুটি তত্ত্ব, সংঘর্ষ সম্মিলন তত্ত্ব আর আইস ক্রিস্টাল থিওরি বা বরফ কেলাস তত্ত্ব, যেটি কিনা বিভিন্ন তাপমণ্ডলে অ্যাপ্লিকেবল। আমরা জানলাম কি? আমরা জানলাম যে এই অধঃক্ষেপণের বিভিন্ন রূপকথার গল্প, যার মধ্যে বৃষ্টিপাত রয়েছে, যার মধ্যে শিলাবৃষ্টি রয়েছে, যার মধ্যে তুষারপাত রয়েছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আমরা অবগত হলাম। তাদের গড়ে ওঠা, তাদের ধরন, তাদের আকার প্রকার সম্পর্কে আমরা অবগত হলাম। আমরা বৃষ্টিপাতের যেই 3 ধরনের প্রকারভেদ থাকে গঠন প্রক্রিয়াগত দিক থেকে, যেরকম আমরা পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণবাদ জনিত যে বৃষ্টি, সে সম্পর্কে অবগত হলাম। তো মূলত এই চ্যাপ্টারটি আমাদের সামনে এইভাবে কিছু গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরছে। অবশ্যই এই চ্যাপ্টারটি এর যে আগের যে অংশটি, অর্থাৎ ঘনীভবনের অংশটির সঙ্গে অবশ্যই রিলেটেড। ঘনীভবনটিকে ভালো করে পড়ার পরে, রপ্ত করার পরে আমরা এই
যে অংশটি সেই অংশ সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং আমাদের যাতে কনসেপ্ট খুব ক্লিয়ার থাকে। ক্লাইমেটের যে পার্টটি রয়েছে এটি বরাবরই আমরা জানি যে একটা কনসেপ্ট বেস বিষয়। তো যার যত পরিমাণে কনসেপ্ট ক্লিয়ার থাকবে সে কিন্তু এই যে অংশটির থেকে অনেক ভালো স্কোর করতে পারবে। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, লজিক্যাল প্রশ্ন, ডায়াগ্রাম বেস প্রশ্ন, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং টাইপের প্রশ্ন এখান থেকে প্রচুর আসতে পারে এবং আসবেও হয়তো তোমাদের পরবর্তী যে সামনের যে পরীক্ষা সেখানে। সুতরাং ভালো করে রপ্ত করো, বুঝে পড়ো, বুঝিয়ে পড়ো, বোঝার চেষ্টা করো আর ভালো ফলাফল করো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আবারও বলছি, ভালো ফলাফল তো দরকার, তার সঙ্গে দরকার ভালো মানুষ হওয়া। অবশ্যই সেদিকে লক্ষ্য রেখো। নমস্কার।